আমাকে ধর্ষণ করতে চাইছিল। পাঠাও তো তাকে দর্শন করতে যাবে না, আমরা তো মানুষ। আর বিরোধী দল এসব বললেই বলে ওরা জুলাই নিয়ে ব্যবসা করতেছে, এবং এই জুলাইকে নিয়ে যা ইচ্ছা তাই তো বলে। ওই যে একটা মহিলাকে রাস্তায় ছেড়ে দিছে ভাই, জুলাই নিয়ে যা ইচ্ছা তাই বলে। যাই হোক, এখন যদি থামে, কারণ বাম হাতে খাইছে, ভীষণ ভাবে একটা খাইছে বাম হাতে। এরকম মার্কেটে ভাই অনেকটা ছেড়ে দিছে, টক শোতে আইসা বিভিন্ন জায়গায় কথা বলতে যায় এই জুলাইকে ছোট করে কথা বলে। ইদানিং আরো বেশি বলে, উৎসাহ পেয়ে গেছে তো, কারণ সরকার কিছুই বলে না, বরঞ্চ সরকার তাদেরকে পুরস্কার দেয়, যেভাবে রাশেদ খানকে পুরস্কার দিছে। এখন তো ভাই কান্নাকাটি করতেছে, তারেক আমার ভাগেরটা কোথায়, আমাকে কোথায় দিবেন দেন। তবে আমি বলবো রাশেদ খানকে যেখানে দিচ্ছেন আরো উপরে জায়গা দেওয়া উচিত। কারণ কি জানেন, উনি সমস্ত বিএনপি কে ছাড়াই গেছে। জামাত ইসলাম বাংলাদেশে 1 নম্বর মুনাফিক দল। এনসিপি জামাতেরই আর একটা শিশু সংগঠন। এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতি করছে না, নতুন ভণ্ডবস্তের রাজনীতি করছে। আমি একটু এভাবেই কথা বলি, সহ্য করতে হবে আপনাদের। ক্ষমতায় যেহেতু বসছেন, একটু গন্ডারের চামড়া হইতে হবে। তারেক রহমান পুরো বাংলাদেশে আপনি নিতে পারেন, তবে নাসির উদ্দিনকে কখনোই আপনি আপনার পকেটে নিতে পারবেন না, এটা আপনাকে লিখে দিয়ে গেলাম আমি। আয়াজ আমাকে একটা থাপ্পড় দিয়ে নামে চলে গেছে। ওকে আরো আগেই থাপ্পড় দেওয়া উচিত ছিল। আজকে নাসিরের গাড়ি ভাঙতেছেন, সাবজিসের গাড়ি ভাঙতেছেন। আপনাদের তো বুকের পাড়া থাকলে ওবায়দুল কাদেরের গাড়ি ভাঙতেন, ওই সেদিন পারেন নাই তো। হাসান মাহমুদের গাড়ি ভাঙতে পারেন নাই কেন? যেই গাড়িতে করে খালেদা জিয়াকে আপনারা কেরানীগঞ্জে আর কাশিমপুরে চানখারপুলে স্লোগান দিতে দিতে নিয়ে গেছেন, সেদিন কোন আওয়ামী লীগের নেতার গাড়ি ভাঙতে পারছেন? আপনাদের হ্যারম কই ছিল? সরকারি দলে আসলে পরে হ্যারম দেখাইতে হয়। কিছু পুরুষ মানুষ আছে দেখবেন যে ঘরে গিয়ে বউর সাথে হ্যারম দেখায়। এটার নাম বীর পুরুষত্ব না, এগুলোর নাম কাপুরুষতা। তো প্রমোশন পাইতে পাইতে সচিব হয়ে গেছে। সচিব হওয়ার জন্য এখন আর বিশেষ কোয়ালিফাই করা লাগবে না। সচিব হওয়ার জন্য দলীয় একটা পদ থাকলেই হবে। সচিব হওয়ার জন্য আজগুবি কিছু কথাবার্তা, বয় বক্তব্য, অন্যদেরকে হেওয়া করে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে কিছু প্র্যাকটিস করলেই আর ধাপে ধাপে প্রথমে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারপরে আস্তে আস্তে ডেপুটি কমিশনার, এরপরে জয়েন্ট কমিশনার, মানে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, এত কষ্ট করা লাগবে না। সিএনজি স্ট্যান্ড দখল কে করেছে? বিএনপি। বাস স্ট্যান্ড দখল বিএনপি। বাজারঘাট দখল বিএনপি। রাখছেন নাকি বাংলাদেশে? যা রাখছি ওটা এখনো বাকি আছে স্কুল কমিটি আর মসজিদ কমিটি। আগামী 1 বছর পরে এটাই সাইজ করে দিব। ভাইরে, এই মুহূর্তে সবচেয়ে টপ ভাইরাল এবং ইন্টারেস্টিং টপিক হচ্ছে একটা জনৈকা কুত্তি, নেরি কুত্তি অথবা শুয়োরনি অথবা ট্রেনের গুয়ের পোকা, মানে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম যে টাইটেলটা আপনি ইচ্ছা বসায় নিতে পারেন, এই মহিলারে যে থাপ্পড় মারা হয়েছে। আজকে দুটি বিষয় নিয়ে আজকের এই এপিসোডটি সাজানো। একটা ঘটনা ঘটে গেছে 2 দিন হলো, যেই ঘটনার জন্য অপেক্ষায় ছিলেন আপনারা অনেক দিন ধরে। আমি জানি এই যে জুলাই নিয়ে যে উল্টাপাল্টা কথা বলে শান্তা নামক একজন কুত্তা মহিলা, একজন বেশ্যা মহিলা, একজন খাচ্চুন্নি মহিলা, মানে বিশ্বাস করেন গালি দিলে যদি গুনাহ না হইতো তাহলে এই মুহূর্তে আমি ওরে 50টা গালি দিতাম, কিন্তু গালি দিলে তবে এবার গুনাহ হয়, ওই জন্য বলতে পারতেছি না। তো যাই হোক, কথা সেটা না, তারপরে 2-1টা বইলে ফেলাইছি। এখন যা ভাই হোক, আর কি করা, কারণ ওর বক্তব্য শুনলে, ওর কথা শুনলে, বিশ্বাস করেন ওর চেহারা দেখলে মেজাজ গরম হয়। যাই হোক, একখান বা হাতের একটা চটকানা দিছে, যার কারণে তাকে অবশ্যই সাধুবাদ জানাই আমরা। ছেলেটার নাম কি জানো, এই সাপোর্টটা দিছে একজন জুলাই যোদ্ধা। তো এই জন্য আসলে তাকে নোবেল দেওয়া দরকার। আমি বলবো ডক্টর ইউনূস সাহেব, দরকার পড়লে আপনি তাকে 1 দিনের জন্য নোবেলটা দিয়ে দেন, বোঝেন নাই? তো যাই হোক, এখানে কথা দেখেন, ওই কুত্তা মহিলা বলতেছে যে ওকে নাকি ওরা ধর্ষণ করত। দেখেন উল্টা কিন্তু সেই ছেলেটা বা জুলাই যোদ্ধার সেই ছেলেটা জবাব দিছে যে তোরে তো পাঠাও করবে না, আমরা তো মানুষ। আসলেও তাই, বিশ্বাস করেন এই পাঠা ছাগল, পাঠা কুত্তা বা এগুলোও তারা করবে না। হ্যাঁ, এগুলোও তারা করবে না। হিজাব পরে আসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, হিজাব পরে আসে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, শায়েখ আহমদুল্লাহর মতো বড় আলেমের বিরুদ্ধে কথা বলে। মানে এর মতো নটি আর বাংলাদেশে থাকতে পারে বলেন? হিজাব পরে এসে আলেমদের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। তো অবশেষে চটকানাটা দিছে ভাই, একদম বিশ্বাস করেন ভাই, ছেলেটার হাতে যতটুকু শক্তি আছে শক্তিটা খাটাইয়ে কিন্তু দিছে, একবার মাটির উপর পড়ে গেছে এই বুটকি মহিলা। হ্যাঁ, তে থাপ্পড়ের ওজনটা হয়েছে আরো একটু ভালো হইতো যদি হাতটা আগে থেকে টান করে একটু বসনটা দিত, তাহলে আরো ভালো হতো। এই একটা বিষয়। যাই হোক, দেখেন ইতিহাসে যতগুলো নারীর গায়ে পুরুষরা হাত উঠিয়েছে, ইতিহাস আমরা দেখেছি বিগত দিনে সব নারী পুরুষ সবাই ধিক্কার জানিয়েছে, এবং যেই নারীর গায়ে হাত তুলেছে সবাই তার উপরে ক্ষিপ্ত হয়েছে, এটার বিচার চেয়েছে। এই প্রথম যে নারীর গায়ে হাত তোলার পরে নারী পুরুষ সবাই ওই জুলাই যোদ্ধাকে পুরস্কৃত করতে চেয়েছে, এবং অনেক জায়গায় তো এই থাপ্পড় খাওয়ার কারণে আমি একটা ভিডিওতে দেখলাম যে বন্ধুদের বিরিয়ানি খাওয়াচ্ছে, যে এই কুত্তার বাচ্চা মহিলা ওকে থাপ্পড় দিচ্ছে, এর জন্য তোদেরকে আমি বিরিয়ানি খাওয়াইলাম।
তার মানে মানুষ কতটা খুশি হয়েছে বোঝেন। এই জুলাই নিয়ে কথা বলে, যে জুলাইয়ের কারণে এই দেশটা ফেসিবাদ মুক্ত হয়েছে, যে জুলাইয়ের কারণে নতুন করে মানুষ স্বাধীনতা পাইছে, যে জুলাইয়ের কারণে আজকে আপনি কথা বলার সুযোগ পাইছি, সেই জুলাই নিয়ে কটূক্তি করে। সেই জুলাইয়ের যারা সৈনিকরা রয়েছে, যে জুলাইয়ের যারা রক্ত দিয়েছে, তারা নাকি জঙ্গি ছিল, তারা নাকি মদখোর ইয়াবাখোর গাঁজাখোর ছিল, সেইগুলো নিয়ে কথা বলবে। আর জুলাই যোদ্ধারা মেনে নিবে। ওরে তো একটা থাপ্পড় দিছে ভাই, হয় নাই, ঠ্যাংটা উঁচা করে একদম পায়ের সাথে মনে করেন যে পায়খানা লাগায় আবার মুখ বরাবর একটা লাথি দিত, তাইলে জনগণ আরো বেশি খুশি হইতো। এই একটা বিষয়। দ্বিতীয় নম্বর একটা বিষয় আসুক, যেটা হলো এই যে রাশেদ খান, তিনি আগে গণ অধিকার পরিষদের একজন নেতা ছিল, ভিপি নূরের দলের একজন নেতা। তো সে মোটামুটি চারটে এক পর্যায়ে সচিব পর্যায়ে চলে গিয়েছে। এটা নিয়ে মুখ খুলেছে বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, যে এখন আর ডিগ্রি লাগে না, এখন আর পড়াশোনা লাগে না, একটু চাটাচাটি করলেই বড় ধরনের পদ পাওয়া যায়। আসলেও কিন্তু দর্শক শ্রোতা, ঘটনায় এমনটাই ঘটেছে। দ্বিতীয়ত দেখেন, এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন বর্তমান জনাব তারেক রহমান যে কাজটা করছে, এটা কি আসলে ঠিক করেছে? এখন কিন্তু বাকি আছে। দেখেন, বিপি নুরুল হক নূর, সে একজন মন্ত্রী হয়েছে, তার সাথে 5-8 রাশেদ, সে একজন সচিব হয়েছে, আরেকজন বাকি আছে আম তারেক। হ্যাঁ, এখন জনাব তারেক রহমানের সরকার যদি আম তারেককে একটা ব্যবস্থা করে দিত, তার নামও তারেক রহমান, তার নামও তারেক রহমান, একটা ভালো যদি একটা পদে দিয়ে দিত, মালিক আফসারি বলছে যে সচিবের চাইতে উপরে একটা পদ দিয়ে দিন তাকে, তাইলে কিন্তু তার আমের ব্যবসাটা করা লাগে না, ঘিয়ের ব্যবসা করা লাগে না, এই বেচারার কিন্তু আর মনে করেন যে উষ্টা গুতা খাওয়া লাগে না। হ্যাঁ, তো যাই হোক, এর একটা আমরা দাবি জানাবো, এর একটা ব্যবসা করে দেন, অথবা একটা বড় আমের আড়ত করে দিতে পারেন। তো যাই হোক, এটা কিন্তু সবাই বিশ্লেষকরা দাবি জানাচ্ছে। তার মানে এইগুলো নিয়ে এই যে তারেক রহমানকে এরকম বলার উদ্দেশ্য কি জানেন? কারণ তারেক রহমান যে কাজগুলো করতেছে, হয়তো এটা সাধারণ জনগণের ভালোর জন্য হচ্ছে না। আর একটা বিষয় নিয়ে আলোচনা উঠেছে যে বর্তমানে দ্রব্যমূল্যের প্রতিটা জিনিসের প্রচন্ড পরিমাণে দাম বেড়ে গিয়েছে। এখন আমরা বলে থাকি যে বন্যার পানির কারণে বা বর্ষার কারণে এরকম হয়েছে, কিন্তু মালিক আফসার সাহেব বলেছে যে গত ট্রাম্পে আমরা ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিল তখনও তো বন্যা হয়েছিল, কই তখন তো দাম বাড়লো না। তার মানে এটা সিন্ডিকেট, এটা চাঁদাবাজি, এর কারণেই বর্তমানে সবকিছুর দাম বৃদ্ধি হচ্ছে। এইভাবে যদি বৃদ্ধি হতে থাকে ভাই, অসহায় গরিব যারা রয়েছে তারা রাস্তায় ভিখারির মতো না খেয়ে মরবে। হ্যাঁ, যাই হোক দর্শক, আরো আলোচনা রয়েছে আজকের ভিডিওর ভিতরে, বিশ্লেষকদের কাছ থেকে শুনলে বুঝতে পারবেন যে জনাব তারেক রহমানের সরকার কোন পথে হারছে। হ্যাঁ, এবং জুলাই যোদ্ধা যারা রয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছে, হাসনাত আব্দুল্লাহ রয়েছে, এরা কোন পথে হারছে। তো যাবতীয় বিষয় নিয়ে আজকের এপিসোডটি সাজানো একটু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে। তো চলুন তাহলে কথা না বলে একটা লাইক দিয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী পাঠাইছে শহীদ পরিবারের সাথে কথা বলার জন্য, যে আসছে তার সাথে কথা বলতে রাজি না। তাদের একটাই দাবি, জুলাই। ওই ধানাই ফানাই কথা শুনতে রাজি না। হ্যাঁ, মা আপনার কান্না শোনার জন্যই তো উনি এসেছেন, আপনি উনার কথা শুনেন। হ্যাঁ, কিন্তু কেউ কথা শুনতে রাজি না। আর এই দীপ্তি বারবার রিপিট করেই যাচ্ছে, কথা শুনেন, আপনি কথা শুনেন, তার মানে কথা শুনতেছে না, এটাই বুঝাইয়া দিছে। পিএম এর উপদেষ্টা হুমায়ুন সাহেব কিন্তু একেবারেই নাজেহাল হয়ে গেছে, মুখটা কালো হয়ে গেছে, কেউ কোনো কথা শুনতেছে না। কি কথা শুনবে? ওই পুরনো একই কথা, আমরা অক্ষরে অক্ষরে পালন করব, আমরা তো আপনাদের কষ্ট বুঝি, আপনাদের চোখের পানির মূল্য আছে আমাদের কাছে, এরকম কথা বলতে চাইছিল, কেউ শুনে না, শুনবে না ভাই, আর শোনার টাইমও নাই। পরিস্থিতি এমন দিকে চলে যাইতেছে, মনে হইতেছে কি জানেন, পুরো একটা টাইম বোমের উপরে বসে আছি আমরা। হ্যাঁ, পুরো জাতি একটা টাইম বোমের উপরে বসে আছে, আর ওই ভিতরে টিক 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 করে কাটা ঘুরতেছে, কখন না ভাই ফাইটা যায়, এই ভয়ে আছি। হ্যাঁ ভাই, এই ভয়ে আছি। কারণ কি জানেন, কেউ কোনো কথা দিয়া কথা রাখতেছে না। আবার দেখেন, কার সাথে কার ফাইট চলতেছে ভাই, কার সাথে লড়াই করতেছেন, তারা তো ভাই জুলাইয়ের সাথে জড়িত। একটা জিনিস খেয়াল করেন, বিরাট একটা দল কার সাথে ফাইট দিতেছে, জুলাইয়ের সাথে যারা জড়িত তাদের সঙ্গে। এটা কি মানায়? মানাইলো ভাই? মানায় না, কেউ মাইনা নিতে পারতেছে না। যার জন্য দেখেন, ওনাদেরই অনুষ্ঠান, ওনাদেরই আয়োজন, কিন্তু ওনাদের দলের ভিতরেও কিন্তু অনেক শহীদ পরিবার এখানে আছে, তারাও মাইনা নিতেছে না। যারা বিএনপি করে তারাও মাইনা নিতেছে না। কারণ একটাই ভাই, কথা দিয়ে যে কথা রাখেন না, এটা এখন প্রমাণিত সত্য। আপনারা কিছু ভুল তো কইরাই ফেলাইছেন, নিজেরাই তো বইলা ফেলাইছেন, তখন আমরা অ্যাক্টিং করছি, অভিনয় করছি, জাস্ট জাতীয় নির্বাচনটা যেন হয়ে যায়। গণভোট আমরা মানি না, এবং না মানার দিকেই আপনারা এগিয়ে যাচ্ছেন। বারবার অনেক রকম কথা বলেন, কিন্তু মূল কথা আপনারা মানেন না। আর এই না মানাটা প্রমাণ হয়ে গেছে গত 6-7 দিনের যেসব ঘটনাগুলো ঘটছে এনসিপির সাথে। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে আবার শুনলাম নারায়ণগঞ্জ থেকে ঘোষণা দিছে নাসিরউদ্দিন পাটোয়ারি অবাঞ্ছিত নারায়ণগঞ্জে। খেয়াল করছেন একটা জিনিস, গঞ্জ জড়িত যেসব জেলার সাথে, যেমন ওই যে গোপালগঞ্জ,
দেখেন ওইখানে এনসিপির বিরুদ্ধে সবাই, আবার এদিকে গোলাপগঞ্জ, এই যে এর মধ্যে ঘটনা ঘটে গেল, তারাও কিন্তু এনসিপির বিরুদ্ধে, এই জুলাইয়ের বিরুদ্ধে। আবার হবিগঞ্জ, ওইখানেও কিন্তু এনসিপির বিরুদ্ধে, জুলাইয়ের বিরুদ্ধে। আবার আসলো নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ একই কথা। এর মধ্যে শুনছি বগুড়া তো একজনকে অবাঞ্ছিত ঘোষণা করছে, সেটা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি না, অন্য একজন। এভাবে একজন একজন করে অবাঞ্ছিত ঘোষণা করতে থাকেন। হ্যাঁ, সারা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করে দেন, কিন্তু মূল কথাটা কি জানেন? মানুষে কি দেখতে পাইতেছে, সাধারণ মানুষের কাছে কি মেসেজ যাচ্ছে? তারা একটা জিনিসই বুঝতেছে, যাদের কারণে এই জুলাই, তারাই আজকে বিপদে। হ্যাঁ, তাদের সঙ্গেই লড়াই চলতেছে বর্তমান সরকারি দলের, সরকারি দল ভার্সেস এনসিপি। আবার এটাও বলতে পারেন সরকারি দল ভার্সেস পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি। ও নিজেই বলছিল ভাই আর কথা বলুন না, কিন্তু আবার কথা বলতেছে। আজকে ওনাকে জিজ্ঞাসা করছে, ওইখানে সাংবাদিক ওনাকে জিজ্ঞেস করতেছে, মানে নাসিরউদ্দিন পাটোয়ারিকে জিজ্ঞেস করতেছে, ভয় পাইছেন নাকি? প্রশ্নটা বুঝেন, ভয় পাইছেন নাকি? একটু হাসি দিল, হাসি দিয়ে যে কথাগুলো বললো দেখেন, নিজেরাই শুনেন, দেখেন হাসতেছে। থামতেছে না ভাই, পুরা গ্যাংস্টার বানায় দিছে বর্তমান সরকারের। এবং সালাউদ্দিন সাহেবকেও ছাইরা কথা বলে না, একেবারে পুরো আপনারা নিজেরাই তো শুনলেন। থামাইতে পারবেন এই মুখ বন্ধ করা যাবে না। এরকম বিরোধী দলই তো দরকার, যে বিক্রি হবে না, যে কারো পকেটের মধ্যে ঢুকবে না। জামাত ইসলাম কিন্তু এনসিপি কে সাপোর্ট দিছে, দেরি তো হইলেও কিন্তু মুখ খুলছে, কথা বলছে যে এটা তো কোনো নিয়ম হইতে পারে না। কেউ যদি প্রতিবাদ করতে চায় তাহলে রাজনৈতিক ভাবে প্রতিবাদ করুক, কারো গায়ে হামলা করা যাবে না। আইন হাতে তুলে নিবে কেন সরকার? হ্যাঁ ভাই, সরকার নিজে আইন হাতে তুলে নিছে, সরকারের হাতেই আইন, ওই আইন ব্যবহার করতেছে। বিবাদটা কি নিয়ে ভাই? সিম্পল একটা ব্যাপার, 70% মানুষের গণভোটের রায়টা কোথায় গেল? ওইটাই তো খুঁজে বেড়াইতেছি আমরা ভাই। গত 6 মাসের যা কিছু দেখলাম, এই বর্তমান নির্বাচিত সরকার আসার পর হতাশ হবার মতো অনেকগুলা কারণ আছে। মুখে ওনারা যা কিছুই বলুক, অন্তরে ওনাদের অন্য কিছু। ওই যে আমাদের নোয়াখাইলা ভাষায় বলে, আয় রানি বন্ধুর মুখ দিকে আর বন্ধু রানে আর হুঁদের দিকে। কথাটা বুঝেন, আমি তাকাই বন্ধুর মুখের দিকে আর বন্ধু তাকায় আমার পিছন দিকে, হুঁদের দিকে। মানে ওর নিয়ত ভালো না, আমি বন্ধুর মুখের দিকে তাকাই আছি, আমার বন্ধু খাইলো কিনা, মুখটা শুকনা কেন, আর ওই শালা কিন্তু আমার পিছনের দিকে তাকাইতেছে। তার মানে বুঝছেন, সরকারের যে নিয়ত ভালো না, এই ব্যাপারটা বুঝা ফেলাইছে। সরকার যে পিছনের দিকে তাকায় রয়েছে, তার যে অন্যরকম একটা উদ্দেশ্য, এইটা কিন্তু পাবলিক ক্লিয়ার। এখন জনসাধারণ একেবারেই ক্লিয়ার, আয়নার মতো পরিষ্কার করে দিচ্ছে গত 5-6 দিনে। এর মধ্যে তো দেখছেন জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে গেছে। একটা সাধারণ মানুষ যদি 500 টাকা নিয়ে বাজারে যায় ভাই, ও মাছ কিনবে না সবজি কিনবে, কোনোটাই কিনতে পারবে না। মাছ কিনতে গেলে 8 টাকা থাকে না, আর সবজি কিনতে গেলে মাছ কিনতে পারবে না। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের অবস্থা কাহিল হয়ে যেতেছে। এইসব নিয়ে কোনো কথা নাই, কেউ কোনো কথা বলতেছে না। তারা বলতে চায় কি, এই যে বন্যা হয়ে গেল, বন্যার কারণে এই জিনিসপত্রের দাম বাড়ছে। বন্যা তো আমরা দেখছি ভাই, ওই ডক্টর ইউনূসের আমলেও বন্যা দেখছি, ভয়াবহ বন্যা হয়েছিল, দাম তো তখন বাড়ে নাই। এটা বাড়ছে সিন্ডিকেটের জন্য, চাঁদাবাজির জন্য। ওই যে মনে করেন চিটাগাং থেকে একটা মাল রওনা দিল, ঢাকায় আসতে আসতে যে চাঁদা দিতে হয় রাস্তায় রাস্তায়, ওই জন্য এই জিনিসপত্রের দাম বাড়তেছে। এগুলা নিয়ে কোনো কথা নাই। এগুলা নিয়ে কথা বলার জন্য তো বিরোধী দল দরকার, আর বিরোধী দল এসব বললেই বলে ওরা জুলাই নিয়ে ব্যবসা করতেছে, এবং এই জুলাইকে নিয়ে যা ইচ্ছা তাই তো বলে। ওই যে একটা মহিলাকে রাস্তায় ছাইড়া দিছে ভাই, জুলাই নিয়ে যা ইচ্ছা তাই বলে। যাই হোক, এখন যদি থামে, কারণ বাম হাতে খাইছে, ভীষণভাবে একটা খাইছে বাম হাতে। এরকম মার্কেটে ভাই অনেকটা ছাইড়া দিছে, টক শোতে আইসা বিভিন্ন জায়গায় কথা বলতে যায়, এই জুলাইকে ছোট কইরা কথা বলে। ইদানিং আরো বেশি বলে, উৎসাহ পেয়ে গেছে তো, কারণ সরকার কিছুই বলে না, বরঞ্চ সরকার তাদেরকে পুরস্কার দেয়, যেভাবে রাশেদ খানকে পুরস্কার দিছে। এখন তো ভাই কান্নাকাটি করতেছে, তারে আমার ভাগেরটা কোথায়, আমাকে কোথায় দিবেন দেন। তবে আমি বলবো রাশেদ খানকে যেখানে দিছে না, আরো উপরের জায়গা দেওয়া উচিত। কারণ কি জানেন, উনি সমস্ত বিএনপি কে ছাড়াই গেছে। আপনারা যারা ভাই গত 40 বছর যাবত বিএনপি করেন, কিছুই করেন নাই। উনি 4 দিনে যেটা কইরা দেখাইছে, যার জন্য ওনাকে আরো বড় পদে দেওয়া উচিত। শেখ হাসিনা তাই করতো, কিন্তু যারা তার হাতের মুঠায় থাকতো না, 2 হাত ধইরা তাদেরকে দিত। হ্যাঁ, 2 হাত ধইরা দিত, যেভাবে বেনজিরকে দিছিল। হ্যাঁ ভাই, উনি নিতে নিতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, উনার সমস্ত জমি, টুকরা টাকরা জমি যা আছে, এবং এই যে গোপালগঞ্জেতে যে জমি আছে, সব জমি যদি একসাথে জোড়া দেন, একটা উপজেলা বানাইতে পারবেন। হ্যাঁ, একটা উপজেলা বানাইতে পারবেন। আর ওনার ধন সম্পদ যা কিছু আছে সব তো পাচার কইরা দিছে। এখন উনাকে দুবাইতে ধরা হয়েছিল, আমরা বললাম ইন্টারপলের মাধ্যমে ধরে নিয়ে আসবো। এই ধরার পিছনে আমাদেরই হাত। এই বেনজিরকে আইনের আওতায় নিয়ে আসবো। সালাউদ্দিন সাহেব খুব জোর গলায় বলছিল, এমন কথাও বলছিল যে ওরা কাগজপত্র চাইছে দুবাই থেকে, আমরা 3 দিনের মধ্যে সেই কাগজপত্র সব পাঠিয়ে দিছি। সাংবাদিক যখন জিজ্ঞেস করলো, ওনারা তো ছাইরা দিছে, এখন কি বলবেন? আমরা ওখানে ল ফান্ড বানাইছি, আমাদের কাজ চলতেছে ভিতরে ভিতরে, তাকে দুবাই বাইরে যাইতে দিবে না, দুবাইয়ের মধ্যেই তাকে থাকতে হবে। ওই কন্ডিশনে তাকে জামিন দেওয়া হয়েছে। ভাই কেমনে কি করবেন? ওনারা আনতে পারবেন? ওই যে আরব খানের কথা মনে আছে আপনাদের? ওই যে আমাদের জুলকারনাইন সাহেবের সাথে যে বিবাদটা হলো, ঝগড়াটা হলো, ওই যে আরব খান বলতেছিল আপনি 500 টাকা সাংবাদিক, তখন কিন্তু জুলকারনাইন সাহেব খেপে গেছিল, ভীষণভাবে রাইগা গেছিল। বলছে তোরে আমি দেখাই দেবো, 3 দিনের মধ্যে তোরে আমি দেখাই দেবো আমি কে, আমি আল জাতিরা সাংবাদিক, তোরে দেখাই দেবো। দেখাইতে পারছে? পারে নাই। ওই যে ভাতের হোটেলের হারুন, সেও কিন্তু বলছিল ইন্টারপোলের মাধ্যমে আরব খানকে ধইরা নিয়ে আসবো। এই আরব খান কিন্তু একজন পুলিশকে মার্ডার কইরা এই দুবাইতে পালায় আছে। এই আরব খানই হচ্ছে বেনজিরের ডাইন হাত।
এই দুবাইতে যত টাকা পয়সা পাচার করছে, প্রায় 5-6টা দেশে পাচার করছে, দুবাই টাকা পয়সাগুলো দেখাশোনা করতো এই আরব খান। আর ওই টাকার জোরেই কিন্তু বের করে ফেললো। আপনারা বলতে পারেন ওই দেশে কি ঘুষ চলে? ভাই দুনিয়া টাকার গোলাম, দুনিয়া টাকার গোলাম। টাকার কাছে ভাই মাথা নত করে ফকিরও রাজাও, রাজা বাদশাহও মাথা নত করে টাকার কাছে। আর ওই আইন কিনতে পারবে না কোনো কথা। সরকার তো 3 দিনের মধ্যে কাগজপত্র পাঠিয়ে দিয়ে বসা ছিল। আমাদের যে রাষ্ট্রদূত আছে ওই দুবাইতে, উনি কি করছে? ঘোড়ার ডিম করছে, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, নীরবে বাইরে হয়ে চলে গেল। আর ধরা যাবে না, তাও কি আনা যাবে না ভাই। মানি ইজ বিগ পাওয়ার। এই পৃথিবীতে টাকাই সবকিছু। এই যে দেখেন নাই ইসলামিক ব্যাংকটা কিভাবে নিয়ে গেল, কতগুলো মানুষের, হাজার হাজার মানুষের চাকরি চলে গেল। কেন হইলো? সবকিছু টাকার খেলা। ওই ইসলামিক ব্যাংক তো টাকার খনি, ওটাকে হাতে নিতেই হবে। অর্থনৈতিকভাবে জামাত ইসলামকে দুর্বল করে দিতে হবে, এনসিপি কে দুর্বল করে দিতে হবে। কিন্তু দুর্বল করতে পারবেন না। কারণ কি জানেন? ওনাদের মেইন শক্তি কোথায়? ওই যে ইমানের জোর। ইমানের জোরটা হইলো মেইন শক্তি। সারা পৃথিবীতে অনেক রকম জেএনজি আছে ভাই। আমরা দেখলাম এই যে দিল্লিতে দেখলাম, নেপালে দেখলাম, শ্রীলঙ্কায় দেখলাম। কিন্তু বাংলাদেশের জেএনজি কারা? এটা মাথায় রাখতে হবে। এরা হলো মুসলমান জেএনজি। এর ইমানের জোর অন্যরকম তো। আর ওই ইমানি জোর থাকলেই বুলেটের সামনে দাঁড়াইতে পারে, আবু সাইদের মতো দাঁড়াইতে পারে। নাসিরউদ্দিন পাটোয়ারির আলোচনা মোটামুটি থামছে। মানে আজকে আর নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে খুব একটা মানে টকশো বলেন, নিউজ পোর্টাল বলেন, ফটোকার্ড বলেন, মিম বলেন, নাই, খুব একটা নাই। আজকে আলোচনা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে নিয়ে। উনি গত পরশুদিন একটা ভাষণ দিয়েছেন জুলাই শহীদ দিবস উপলক্ষে ঢাকায়। সেই ভাষণটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, সেটা নিয়ে আমি আলোচনা করব। এর আগে একটু দুবাই থেকে ঘুরে আসি চলেন। দুবাইয়ের ঘটনা হচ্ছে যে আপনারা জানেন যে বেনজির আহমদকে বাংলাদেশ সরকার আনবার জন্য ইন্টারপোলের মাধ্যমে একটা প্রচেষ্টা চালিয়েছিল। আমাদের সরকার থেকে যারা মাননীয় সালাউদ্দিন সাহেব, ওনার তো গর্জন খুব বেশি, অর্জন অনেক কম। উনি মানে সেই ডিক্লেয়ারই দিয়ে দিয়েছিলেন যেদিকে আমরা অচিরেই ধরিয়ে নিয়ে আসবো, সমস্ত কাগজপত্র অল্প সময়ের মধ্যে আমরা দিয়ে দিছি। দুবাই সরকার তাকে অ্যারেস্ট করে ফেলছে এবং তাকে আমরা অতি সত্বরই দেশে ফেরত নিয়ে আসবো। আমরা খুব খুশি ছিলাম। এই বেনজিরের মতো একটা মানে ভূমিদস্যু বলেন, ব্যাংক লুটেরা বলেন, ঋণ খেলাপি বলেন, মানি লন্ডারিং বলেন এবং অনলাইনে যত অপকর্ম আছে সবগুলোর সাথে জড়িত এমন একটা মানুষকে যদি বাংলাদেশ সরকার মানে এই সরকার ওই দেশ থেকে দুবাই থেকে ফেরত আনতে পারে ইন্টারপোলের মাধ্যমে বা আমাদের মানে দুই দেশের চুক্তির মাধ্যমে, তাহলে এটা একটা নজির হয়ে যাবে। তাহলে অন্তত যারা মানি লন্ডারিং করে এবং ভাবে যে আমি মানি লন্ডারিং করে বিদেশে চলে যাব, আমাকে কেউ ধরতে পারবে না, এটা একটা পুরা একটা মানে ভীতিকর পরিস্থিতি হয়ে যাবে তাদের জন্য যারা মানি লন্ডারিং করে বিদেশ চলে যেতেছে। একটা নজির স্থাপন হয়ে যেত। কিন্তু সে করে বালি। এখানে বেনজিরের কারিশমা শুরু হয়ে গেছে। বেনজির গতকালকে জামিন নিয়ে নিচ্ছে। এখন পর্যন্ত কিন্তু এই প্রশ্নটাও কেউ করে নাই, আমরা কেউ জানি না যে বেনজিরকে কোন অপরাধে দুবাই পুলিশ গ্রেফতার করছিল। বাংলাদেশের এই মানি লন্ডারিং এর যে মামলা হয়েছে এটা নিয়ে, এইটার বিরুদ্ধে আমরা দুদক বা সরকারের থেকে এমন কোনো কাগজপত্র দিতে পারছি? যদি এমন কোনো কাগজপত্র দিতেই পারতাম, এমন কোনো ডকুমেন্টারির প্রুফ দিতেই পারতাম, তাহলে হয়তো দুবাই গভর্নমেন্ট তাকে বেল দিত না। আমরা কিন্তু জানি না তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে, এই মামলায় না অন্য কোনো মামলায়। উনি বেল নিয়ে নিচ্ছেন এবং কথা হচ্ছে ওনার পাসপোর্টটাকে জব্দ করে রাখছে দুবাই পুলিশ। কিন্তু সে এই কথাও বলছে সে বেশি দিন থাকবে না দুবাইয়ে, সে দুবাই থেকে অন্য কোথাও চলে যাবে। ভাই এইসব মানুষের তো পয়সা আছে না, মানি স্পিক্স না, মানি টক্স। যার টাকা আছে সে সব কিছুই পারে। বেনজির আহমদ দুবাইয়ের পুলিশ থেকে এই এত তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে যাবে এটাও কিন্তু আমরা ভাবি নাই। এখন বাংলাদেশ সরকার কি বলবে, মানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলবে? এখন উনি বলতেছেন যে আমরা এটার অ্যাপিল করবো, আমাদের ওইখানে মানে ল এজেন্সি ওইখানে আমাদের আছে, তারা চেষ্টা করতেছে, এগুলো আমরা শুনবো। কিন্তু আলটিমেটলি কি আমরা পারবো? আমরা কি এর আগে হাসিনার সময় দেখি নাই? হাসিনার সময় পারছে যারা মানি লন্ডারিং করে চলে গেছিল তাদেরকে দেশে ফেরত আনতে। এত বছর ক্ষমতায় থাকবার পরেও, এত শক্তিশালী ক্ষমতাশীল একটা রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও হাসিনা কিন্তু কাউকে ফেরত আনতে পারে নাই। ইভেন কি এই যে আরবের মতো একটা ছেলে আছে দুবাইয়ে, যার নাম আপনারা সবাই শুনছেন, আরবকেই তো আনতে পারে নাই। হাসিনা এত শক্তিশালী হইবার পর আরবকে একটা খুনের মামলায় যে আসামি পুলিশ খুন করছে তাকেই আনতে পারে নাই। তো এই সরকার বেনজিরকে পারবে কি পারবে না সেটা সময় বলে দিবে। তবে আমরা প্রত্যাশা করি বেনজিরকে যেন অচিরেই সরকার আমাদের দেশে ফেরত নিয়ে আসে এবং তার একটা কার্যকরী বিচার হয়, তাহলে অন্তত মানি লন্ডারিংটা কমবে। বেনজিরের অন্য কিছু বাদ দিলাম, আরও যে সমস্ত মামলা আছে সেগুলো অন্য আলোচনা, কিন্তু মানি লন্ডারিং করলে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে ভাই। বেনজির কেন আরও আছে না, এসালাম আছে না, আরো কতই তো আছে। সাইফুজ্জামান আছে না, তার কিছু সম্পত্তি দখল করছে বা ক্রোক করছে বাংলাদেশ সরকার বা ওই দেশের সরকার। সাইফুজ্জামানের নাকি শুনলাম ওই যে আপনার ইসের মন্ত্রী, ভূমিমন্ত্রী ছিল আওয়ামী লীগের সময়, সাইপ্রাসের কিছু সম্পত্তি তার সরকার দখল করে ফেলাইছে। তবুও এরকম যদি বিভিন্ন দেশে এই সমস্ত মানি লন্ডারিং যারা করে তাদের সহায় সম্পত্তি যদি সেই দেশের সরকার বাংলাদেশের সরকারের আপনার অনুরোধে সেগুলোকে জব্দ করা হয়, সেটা একটা লজিক স্থাপন হবে। তবে এখানে বলে রাখা ভালো, বেনজিরের মামলা কিন্তু করছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাইফুজ্জামানের মামলাও কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলেই হয়েছিল। যদিও ক্রেডিট দিচ্ছে এই সরকার যে তারা ফেরত আনবে, আনুক ভাই। আমরা তো রেজাল্ট দেখতে চাই, আমরা কে করছে কে না করছে, কার দ্বারা সেটা সম্পন্ন হয়েছে সেটাই আমরা দেখতে চাই, তাই না? এবার আসি মির্জা ফখরুল ইসলাম প্রসঙ্গে। মির্জা ফখরুল ইসলাম বিএনপির অত্যন্ত ত্যাগী একজন নেতা। ওনার অবশ্যই এখন বয়স হয়ে গেছে, উনি কখন যে কি বলে নিজেও জানে না। এই যে এর আগে সে ইলেকশনের আগে বলছে যে আওয়ামী লীগের যারা এখানে আছেন, যারা আপনাদের নেতৃত্ব ভারত চলে গেছে, আপনাদের কি হবে, আপনারা আমাদেরকে ভোট দেন, আমরা আপনাদেরকে দেখবো।
এই ধরনের কথা মির্জা ফখরুল ইসলাম ইলেকশনের সময় বলছে। মির্জা ফখরুল ইসলাম এক সময় বলছে এই যে জুলাই যুদ্ধ হয়েছে এর মধ্যে আমরা লাই ভাই। আবার বলছে এই জুলাই যুদ্ধের সময় আমাদের নেতৃত্ব ছিল প্রধান, আমার দলের নেতৃত্ব ছিল প্রধান। শুধু উনি একা না, সালাউদ্দিন সাহেব তো বলছে জনসমক্ষে আইসা যে জুলাই যুদ্ধ হওয়ার পিছনের মূল নায়ক হলেন উনি, শিলং থেকে করছেন, আর তারেক রহমান সাহেব লন্ডন থেকে করছেন, যার ফসল আজকে আমরা ভোগ করতেছি। বলেন ভাই বলেন, অসুবিধা নাই। জুলাই যুদ্ধ কারা করছে, কাদের দ্বারা জুলাই যুদ্ধ সাকসেস হয়েছে, কারা অগ্রণী ভূমিকায় ছিল, নাহিদ কোথায় ছিল, সার্জিস কোথায় ছিল, আসিফ মাহমুদ কোথায় ছিল, হাসনাত আব্দুল্লাহ কোথায় ছিল, আমরা সবাই দেখছি। আমাদের কথা হলো জুলাই যুদ্ধ যেই করে থাকুক, জুলাই যুদ্ধ যেই করে থাকুক, আপনারা তো জুলাই যুদ্ধকে স্বীকার করেন যে জুলাই যুদ্ধ একটা হয়েছে এবং আপনারা ক্ষমতায় আসছেন। এবং সবচেয়ে মজা হলো দেখেন এই জুলাই যুদ্ধের পর সবচেয়ে বেশি বেনিফিটেড কারা হয়েছে, কে হয়েছে? সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছে বিএনপি। আজকে বিএনপি সরকার গঠন করছে। জুলাই যুদ্ধ না হলে এখনো আওয়ামী লীগ থাকতো, এখনো শেখ হাসিনা যেভাবে হোক থাকতো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এখনো লন্ডনেই থাকতো, সালাউদ্দিন সাহেব এখনো শিলংয়েই থাকতো। আমার জানি কেন মনে হয় ওনারা কেন এগুলো ভুলে যান। ওনাদের কিছু কিছু নেতা ভুলেন না। আমি সেদিন দেখলাম লুৎফুজ্জামান বাবর সাহেব বলছে জুলাই যুদ্ধ নিয়ে কথা বলবেন। আমি ওকে ধারণ করি, জুলাই যুদ্ধ না হলে আমি তো মরেই গিয়েছিলাম, ওদের জন্য আমি আজকে বেঁচে আছি, আমি সারা জীবন ওদের পক্ষে আছি। কেউ কেউ বলেন এবং এগুলো যারা বলেন তারা কিন্তু দলে এমন কোনো পজিশনে নেই। এই যে বাবর সাহেব কি পজিশনে ছিল আগের আমলে আপনারা দেখছেন, যে কোনো কারণে এবার সে কৃত্য পাইছে, মানে ইলেকশন করে পাস করছে, কোনো মন্ত্রিত্ব পায় নাই, একদম চুপচাপ। সে একদম সোজা কথা বিএনপির ওই মানে আমল নামার থেকে সে বেরিয়ে গেছে, কিন্তু সে কিন্তু জুলাই যুদ্ধকে ধারণ করে। এবার তার মধ্যে কৃতজ্ঞতাটা আছে, অন্যদের মধ্যে কৃতজ্ঞতা নাই। মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে তো আছে মনে হয়, কারণ মাননীয় প্রধানমন্ত্রী এখনো বলতেছেন জুলাই সনদ যেটা সংসদের দক্ষিণ ভবনে সিগনেচার হয়েছিল সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করব। কবে করবেন মাননীয় প্রধানমন্ত্রী? 5 তারিখ তাই সেগুলো আজকে 3 তারিখ, রাত পড়লে 4 তারিখ, পরে 5 তারিখ। 5 তারিখের মধ্যে যদি আপনারা এই জুলাই সনদকে বাইরে না আনেন, 5 তারিখের মধ্যে যদি আপনারা গণভোটকে বাইরে আনেন, যে গণভোট 70% মানুষ দিচ্ছে, আপনাদেরকে 52% দিয়ে আপনাদের ক্ষমতায় আনছে, ভালো। আপনি না, আপনার লোকজন তো কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নাই। ফখরুল ইসলাম আলমগীর হিসেবে একভাবে কথা বলে, সালাউদ্দিন সাহেব একভাবে কথা বলে, এটা আমরা দেখতেছি। সালাউদ্দিন সাহেব তো সংসদ দাঁড়ায় কি বলছে এটা আমরা সবাই দেখছি, আর পুনরাবৃত্তি করতে চাই না। উনি স্টেট বলছেন এই গণভোট আর জুলাই সনদ বাইরে ছিল জাস্ট ইলেকশনটা করবার জন্য। ইলেকশন তো হইলো। এখন আপনারা যদি এটা না মাইনা নেন বা আপনারা যদি জুলাই সনদকে ধারণ না করেন, আপনারা যদি গণভোটকে মেনে গণভোটের রায় অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যান, তাহলে তো মনে হয় না আপনারা বাংলাদেশের যে আপামর জনগণ আছে তাদের কাছ থেকে আপনারা তাদের ফুল সাপোর্ট পাবেন। তার কারণ দেখেন দেশের অবস্থা তো ভালো না। কালকেও দেখলাম একটা নিউজে 69,000 কোটি টাকা সরকার লোন করছে সরকারি কার্যাদি চালাবার জন্য। 69,000 কোটি টাকা। জিনিসপত্রের দামে আগুন। সন্ত্রাসী কতটুকু হচ্ছে, চাঁদাবাজি কতটুকু হচ্ছে, সেই ব্যাপারে লাইভে গেলাম। এটা তো ফেসবুক খুললে আপনারা সবাই খুললেই পাইবেন, কত ধরনের নিউজ পাইবেন। আমি যদি একটা এপিসোড বানাই যে বাংলাদেশে কোথায় 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 চাঁদাবাজি হচ্ছে, তাহলে 1 ঘন্টার একটা এপিসোড বানাইতে পারবো। আমি ছোট্ট একটা এপিসোড বানাবো এরপরে। আমি কারণ এই জন্য বানাবো, অনেকেই সব এপিসোড বা সব মিমস বা সব রিলস বা সব কন্টেন্ট দেখেন না। আমি কয়েকটা কন্টেন্ট নিয়ে একটা কন্টেন্ট বানাবো। এনিওয়ে, ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলছেন সেটা একটু শুনুন। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনাদেরকে বলা দরকার। আমি দেখছি কিছুই বলতেন একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ কর পদ্ধতি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই আমি বললাম যে আপনার গোল পঞ্চায়েত পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দেহায় বেগম ভরিয়া দিন ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। এ কথাটা আক্ষেপে বলছি জন্য যে আমার বয়স অনেক, আমি তো সত্যিকার অর্থে এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে। সেটা আশাবাদী এই কারণেই আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, এটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন এবং সেই নজিরকে যদি আমি সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয় যে হয়তো পরিবর্তনটা হবে। মাস্ট অল গিভ ইট সাপোর্ট, সবাই মিলে তাকে সমর্থন দেওয়া দরকার। উনি অনেক কথাই বলছেন, সবগুলো নিয়ে আলোচনা করবার দরকার নেই। ওনার মূল বক্তব্যটা হলো যে এই দেশে 5 মাসে কোনো উন্নতি হয় নাই। এর কারণ আমরা জানি যে আপনারা একটা জিনিস অলরেডি শুনছেন যে উনি স্থানীয় সরকার মন্ত্রী এবং উনার যে প্রতিমন্ত্রী আছে সেই প্রভাবশালী কথিত তারেক রহমান সাহেবের বন্ধু হিসাবে মীর শাহ আলম, উনি সব কাজ করেন, উনি খুব একটা করতে পারেন না। কিন্তু উনি আজকে পরিষ্কার বলছেন যে 5 মাসে কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন শুধু একটা দেখছে, দ্যাট ইজ প্রধানমন্ত্রীর মধ্যে পরিবর্তন দেখছে। এটা আমরাও জানি প্রধানমন্ত্রীর মধ্যে পরিবর্তন আছে। প্রধানমন্ত্রীর পরিবর্তন যে আছে এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা প্রধানমন্ত্রীকে সবসময় প্রশংসা করছি তার বিভিন্ন কার্যকলাপের জন্য। উনি দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, কিন্তু উনি একা কি পারবেন? এইটাই ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে সবাইকে তাকে হেল্প করতে হবে, সবাই মানে জনগণ না, তার মন্ত্রী পরিষদকে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।